বিংশ শতাব্দী ভারতের জন্য এটা ছিল এক বিরাট পরিবর্তনের সময়। মানে শুধু রাজনৈতিক স্বাধীনতার ব্যাপার না, সমাজের ভেতর থেকেও কিন্তু তখন নতুন নতুন শক্তি জেগে উঠছিল। তো আজ আমরা ঠিক সেই সময়েরই তিনটে অসাধারণ কাহিনী জানব, যেগুলো বলা যেতে পারে ইতিহাসের পাতায় প্রায়ই চাপা পড়ে যায়। তো প্রশ্নটা হলো, বিংশ শতাব্দীর ভারতের ভাগ্যটা আসলে কারা করেছিলেন? শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা নয়। কারণ আমরা ইতিহাসে তো ঘুরে ফিরে কয়েকজন নেতার নামই শুনি, কিন্তু পর্দার আড়ালে সেখানে কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভারতের ভবিষ্যৎকে একেবারে একটা নতুন দিকে মোড় দিয়েছিলেন। চলুন সেই গল্পটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমাদের এই খোঁজটা শুরু হচ্ছে ইতিহাসের পাতা থেকেই। দেখুন, এগুলো কিন্তু শুধু কয়েকটা লেখা না, এগুলো এক একটা সাক্ষী। এর প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে লুকিয়ে আছে সেই সব না বলা গল্প, সেই সব নায়কদের কথা যাদের আমরা প্রায় ভুলেই গেছি, অথচ তারাই কিন্তু নীরবে ভারতের ভাগ্যটা গড়ে দিয়েছিলেন। চলুন না আজ সেই গল্পগুলোই একটু খুঁজে বের করি। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তিনটি খুব শক্তিশালী গোষ্ঠীর মধ্যে। কারা তারা? তারা হলো সেই মানুষেরা যারা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিতে রুখে দাঁড়িয়েছিল। আমরা এই আলোচনায় মূলত তিনটি স্রোতের কথা বলবো। ১. ভারতের নারী শক্তি। ২. নিজেদের অধিকারের জন্য লড়াই করা দলিত সমাজ। আর ৩. দেশের মুক্তির স্বপ্নে বিভোর ছাত্র সমাজ। এদের মিলিত সংগ্রামে কিন্তু আজকের ভারতকে এই রূপ দিয়েছে। তো চলুন শুরু করা যাক নারী শক্তিকে দিয়ে। তাদের ভূমিকাটা কিন্তু মোটেই ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একদমই না। তারা একই সাথে ছিলেন সত্যাগ্রহী, দারুণ সংগঠক, আবার বিপ্লবীও। এই যে নারী শক্তির জাগরণের কথা বলছি, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট পথে এগোয়নি। এর দুটো একদম আলাদা রূপ দেখা যায়। একদিকে যেমন গান্ধীজির ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নারী নারী সত্যাগ্রহ সমিতির মতো সংগঠনে যোগ দিচ্ছেন, অহিংস আন্দোলন করছেন, ঠিক তার উল্টো দিকেই আর একদল নারী কিন্তু সরাসরি শস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। তাদের একটাই লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে উপড়ে ফেলা। আর এ জাগরণটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর পেছনে ছিল খুব গোছানো, মনোযোগ প্রচেষ্টা। যেমন ধরুন, লীলা নাগের প্রতিষ্ঠা করা দীপালির সংঘ বা উর্মিলা দেবীর নারী কর্মমন্দির। এই সংগঠনগুলোই কিন্তু নারীদের একজোট করেছিল। বলা যায়, তাদের রাজনৈতিক আর সামাজিকভাবে সচেতন করে তোলার পেছনে এই সংগঠনগুলোর একটা বিরাট ভূমিকা ছিল। যখন সশস্ত্র বিপ্লবে নারীদের ভূমিকার কথা ওঠে, তখন একটা নাম আসবেই, বীণা দাস। তার সাহস, সত্যি বলতে, সেই সময়ের গোটা যুব সমাজকে নাড়িয়ে দিয়েছিল, ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। সালটা ছিল ১৯৩২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছে, হাজার হাজার মানুষ। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে তিনি সরাসরি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের দিকে গুলি চালান। একবার ভাবতে পারেন সেই সাহসের কথা। যদিও তিনি সফল হননি, কিন্তু তার ওই একটা কাজ ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটা কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নারীরা শুধু আন্দোলনের সমর্থক ছিলেন না, তারা ছিলেন একেবারে সামনের সারির যোদ্ধা। আরেকজন নারীর কথা না বললেই নয়, যাকে সবাই গান্ধী বুড়ি নামে চিনত, মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলনের সময়কার ঘটনা। তমলুকে একটা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার হাত থেকে জাতীয় পতাকাটা পড়তে দেননি। এই আত্মত্যাগ আজও আমাদের প্রেরণা দেয়। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় গল্পে যাওয়া যাক, দলিত আন্দোলন। এটা কিন্তু শুধু ব্রিটিশদের থেকে স্বাধীনতার লড়াই ছিল না, এর থেকেও বড়, এটা ছিল আত্মমর্যাদা আর সামাজিক ন্যায়ের জন্য একটা লড়াই। আর এই আন্দোলনকে পথ দেখিয়েছিলেন বেশ কিছু অসাধারণ নেতা, যেমন জ্যোতিরাও ফুলে। তিনি সত্যশোধক সমাজ তৈরি করেছিলেন শিক্ষার প্রসার আর ব্রাহ্মণ্যবাদের গোড়ামের বিরুদ্ধে লড়তে। আবার ধরুন নারায়ণ গুরুর কথা। তিনি কেরালায় মন্দির প্রবেশের অধিকারের জন্য এক ঐতিহাসিক লড়াই লড়েছিলেন। তার দর্শন ছিল এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। আর অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি তো সংবিধান আর আইনের শক্তিতে দলিতদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন। এখানেই আত্মসম্মান আন্দোলনের কথাটাও বলা খুব দরকার।
দক্ষিণ ভারতে রামস্বামী নাইকারের নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল ব্রাহ্মণ্যবাদের আধিপত্যকে অস্বীকার করা আর নিম্নবর্ণের মানুষদের মধ্যে নিজেদের সম্মান আর অধিকার নিয়ে এক নতুন চেতনা জাগানো। বাইকম সত্যাগ্রহ হলো এর একটা দারুণ উদাহরণ। ভাবুন, কেরালায় মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে হাঁটার অধিকার ছিল না তথাকথিত নিম্নবর্ণের মানুষদের। সেই অধিকার আদায়ের জন্যই এই অহিংস আন্দোলনটা হয়েছিল। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় লড়াইটা শুধু রাজনৈতিক স্বাধীনতার ছিল না, ছিল সামাজিক সাম্যেরও। বেশ, এবার আমাদের তৃতীয় এবং শেষ গল্প, ভারতের ছাত্র সমাজ। সত্যি বলতে স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে উদ্যমী, সবচেয়ে নির্ভীক শক্তি ছিল কিন্তু এই তরুণেরাই। আর সময়ের সাথে সাথে ছাত্রদের ভূমিকাটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু, তারপর ১৯৩০-এর দশকে আইন অমান্য আন্দোলন, আর শেষে ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন। প্রত্যেকটা বড় সংগ্রামে ছাত্ররাই কিন্তু ছিল একেবারে সামনের সারিতে। আর যদি সশস্ত্র বিপ্লবের কথা বলতে হয়, তাহলে মাস্টারদা সূর্য সেনের নাম তো আসবেই। তার নেতৃত্বে যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি হয়েছিল, তার বেশিরভাগ সদস্যই কারা ছিল জানেন? তরুণ ছাত্র। আর তারাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে ব্রিটিশদেরকে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এই যে ছাত্রদের এত বড় জাগরণ, এর ভিত্তিটা কিন্তু স্থাপন করেছিল অ্যান্টি সার্কুলার সোসাইটির মতো সংগঠন। শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে এই সংগঠনটা আসলে ছাত্রদের একজোট করেছিল, আর তাদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ করে তুলেছিল। তাহলে আমরা তিনটি একদম আলাদা ধারার সংগ্রামের কথা শুনলাম। এখন প্রশ্নটা হলো, এই যে আলাদা আলাদা স্রোতগুলো, এগুলো কিভাবে এক জায়গায় এসে মিশেছিল? ব্যাপারটা অনেকটা এরকম, নারী, দলিত আর ছাত্র, এই তিনটি স্রোত হয়তো আলাদা আলাদা পথ দিয়ে বইছিল, কিন্তু তারা সবাই মিলেমিশে পরিবর্তনের একটা শক্তিশালী নদী তৈরি করেছিল। তাদের লড়াইয়ের পথ আলাদা হলেও লক্ষ্যটা কিন্তু একই ছিল। সবাই মিলে একটা পুরনো অন্যায়ের ব্যবস্থাকে ভেঙে একটা নতুন ভারত গড়ার স্বপ্ন দেখত। কারণ তাদের লড়াইয়ের মূলে একটা মিল ছিল। প্রত্যেকেই চেয়েছিল সম্মান, প্রত্যেকেই চেয়েছিল সমান অধিকার, আর চেয়েছিল শোষণহীন একটা সমাজ। এই যে একটা সাধারণ স্বপ্ন, এটাই কিন্তু তাদের সবাইকে একসুতে বেঁধে ফেলেছিল আর ভারতের স্বাধীনতা সংগ্রামকে সত্যি সত্যি একটা গণ আন্দোলনে পরিণত করেছিল। তো আজ যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন একটা প্রশ্ন কিন্তু মনে আসে। এই যে বিস্মৃত নায়কদের কথা আমরা শুনলাম, তাদের সংগ্রাম থেকে আমরা ঠিক কী শিখতে পারি? তাদের সেই অসমাপ্ত লড়াইগুলো কি আজকের ভারতে, আমাদের এই সমাজে এখনও প্রাসঙ্গিক নয়? এ প্রশ্নটাই ভাবনার জন্য রইল।